অস্কার ওয়াইল্ড লিখেছিলেন, শত্রুকে বিরক্ত করার সব থেকে মোক্ষম পথ হলো তাকে ক্ষমা করে দেয়া। কিন্তু যুদ্ধে তো সেটা হওয়ার জো নেই। একদিকে আক্রমণ, অন্যদিকে দুর্গ রক্ষা। যে কোনো যুদ্ধ পরিকল্পনার মূল উদ্দেশ্য থাকে এই দুটি, তা সে যুদ্ধ সীমান্তেরই হোক কিংবা রাজনীতির। নজরুল মঞ্চের সভা থেকে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেরাম পঞ্চায়েতের আগে একেবারে নিচুতলা পর্যন্ত সংগঠন আরও মজবুত করার ওপর জোর দিলেন, তেমনি একের পর এক ইস্যুতে আক্রমণ ছুঁড়ে দিলেন বিজেপির উদ্দেশ্যে। মুকুল রায়ের নাম না করে বললেন, কারো অপছন্দ হলে সে দল ছাড়ুক, নেতা তিনি তৈরি করে নেবেন। এছাড়াও আধার বাধ্যতামূলক করা থেকে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার সহ বিভিন্ন ইস্যুতে আক্রমণের পাশাপাশি ডাক দিলেন দিল্লি থেকে বিজেপি সরকারের একেবারে উৎখাতের। সমস্ত অভিযোগ উড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা হুঙ্কার দিয়েছে বিজেপিও। আমরা এই আলোচনার শুরুতেই আপনাদের দেখাবো নজরুল মঞ্চের সভায় নরেন্দ্র মোদী এবং বিজেপির বিরুদ্ধে সুর আরও তীব্র করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকালবেলা ঘুরতে ঘুরতে দেখলাম সে বলছে ভাইও ভাইও বললে একটা মানি হয়, আচ্ছা মিত্র বললে ভয় পেয়ে যাচ্ছে, কি হলো আবার? বুধবার এভাবেই নাম না করে নরেন্দ্র মোদীর ভাষণ ভঙ্গিকে তীব্র কটাক্ষ বাণে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অস্ত্র করলেন তাঁরই প্রিয় সম্ভাষণকে। भाइयों बहनों मित्रों, আচ্ছা মিত্র বললে ভয় পেয়ে যাচ্ছে, কি হলো আবার? মহা মুশকিল হয়ে গেছে। কটাক্ষের পাল্টা জবাব কটাক্ষেই দিয়েছে বিজেপিও। একজন মুখ্যমন্ত্রীর ক্যারিকেচার মানায় না। একজন প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে ব্যঙ্গ করা, তার শব্দকে নিয়ে ব্যঙ্গ করা, এ ওনার মতো রাজনীতিবিদের শোভা পায় আমরা কল্পনাও করতে পারি না। মোদীর মিত্র সম্ভাষণকে আগে কটাক্ষ করতে শোনা গিয়েছে রাহুল গান্ধীকেও। मित्रों मैं तुम्हारा भाई हूँ, फिर कहीं और जाएंगे कहेंगे मित्रों दादा हूँ। তৃণমূল নেত্রী অবশ্য শুধু মিত্র সম্ভাষণেই থামেননি। নরেন্দ্র মোদীর 56 ইঞ্চির ছাতি নিয়েও তার গলায় শোনা গিয়েছে শ্লেষের সুর। আমার কথায় কথায় কেউ কেউ আবার বলছে আমার নেতার এত বড় ছাতি, আরে রাবণেরও এত বড় ছাতি ছিল। ছাতি চাই না, আমরা ছাতা চাই। ছাতাটা ইউনিক আমব্রেলা ফর দ্য ইউনিটি অফ দিস কান্ট্রি। প্রধানমন্ত্রীর ছাতি নিয়ে এর আগে কটাক্ষের সুর শোনা গিয়েছে রাহুলের গলাতেও। 56 इंच की छाती है, 56 इंच की छाती है। তবে শুধু কটাক্ষেই থামেননি মমতা, তার মোদী বিরোধিতার সুর চরমে নিয়ে হুঙ্কারও ছুড়েছেন। তার নজর 2019-এর লোকসভা ভোট। আমরা দিল্লির ক্ষমতায় যেতে চাই না, কিন্তু দিল্লির ক্ষমতা থেকে বিজেপি যাতে বিদায় নেয় তার জন্য একটা রোল আমরা প্লে করতে চাই। আমার দলকে বদনাম করবার জন্য আগামী দিন মনে রাখবেন, এদের ভারতবর্ষ থেকে বিদায় করব। এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার। রামচন্দ্রের সেতু বন্ধনে কাঠবিড়ালিরও প্রয়োজন হয়েছিল, বাংলা না হয় একটা কাঠবিড়ালির ভূমিকা পালন করবে। যদিও বিজেপি এসবে গুরুত্ব দিতে নারাজ। অঙ্গীকার করতেই পারে কেউ, দেশ থেকে বিজেপি হাঁটানো ওনার কাছে একটা অলীক স্বপ্নের ব্যাপার। সেই জন্য দেশের মধ্যে মাথা না লাগিয়ে আগে বাংলায় মমতা ব্যানার্জি নিজের গদিটা বাঁচানোর জন্য অঙ্গীকার করুক, সেটা ওনার ক্ষেত্রে বেশি ভালো হবে। ममता इस प्रकार के बयान दे रही है तो अपने पापों को ढकने का प्रयास कर रही है। वहाँ तो ना लॉ एंड ऑर्डर है, न प्रजातंत्र है, और इसलिए ममता जी को इस पूरी बात का सबक प्रदेश की जनता देगी आने वाले चुनाव में। সব মিলিয়ে তৃণমূল বিজেপি তরজা চরমে। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। সায়ন্তন বসুকে দিয়ে শুরু করব। সায়ন্তনবাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ডা সেট, রামচন্দ্রের কাঠবেড়ালির ভূমিকা। কোট আনকোট বলছেন, আমার দলকে বদনাম করার জন্য আগামী দিনে বিজেপিকে ভারত ছাড়া করব। কোনো ছুটি নেই আগামী 1 বছর। দিল্লিতে ক্ষমতায় যেতে চাই না, কিন্তু দিল্লির ক্ষমতা থেকে বিজেপিকে হটাতে চাই। এজেন্ডা সেট। না, উনি চাইতেই পারেন, তাতে কি হয়েছে? উনি যা খুশি চাইবেন, তাতে তো আমাদের কিছু বলার নেই। যেদিন উনি বিজেপি ভারত ছাড়ো ডাক দিয়েছিলেন তার দুদিনের মধ্যে বিহারে বিজেপির সরকার হয়েছে। তারপরে যেদিন বিজেপি ভারত ছাড়ো বলেছেন, বিজেপি মনোনীত প্রার্থী ভারতের রাষ্ট্রপতি হয়েছেন। তারপরে যেদিন বলেছেন বিজেপি ভারত ছাড়ো, সেদিন বিজেপি মনোনীত প্রার্থী ভারতের উপরাষ্ট্রপতি হয়েছেন। কাজেই যতবার বলবেন বিজেপি ভারত ছাড়ো, বিজেপি ভারত ছাড়ো, করতে করতে বিজেপি 19টা প্রদেশে ক্ষমতায় এসছে। উই আর ইন স্টেটস ইন 19, উই হ্যাভ 19 গভর্নমেন্টস। পশ্চিমবঙ্গে ওনারা টার্গেট 2019। না 2019-এ আছেন, আমরা তো 19টা প্রদেশে ক্ষমতায় আছি, এবং 19 অব্দি যেতে যেতে সংখ্যাটা অনেক বেড়ে যাবে। পশ্চিমবঙ্গ কেরালাও ততদিন এসে যাবে কিনা সেটা সময় বলবে। 4টে বড় প্রদেশ এখন মাত্র ভারতীয় জনতা পার্টির হাতের বাইরে আছে।
পশ্চিমবঙ্গ ততদিনে আসতে গেলে তো না না, রাষ্ট্রপতি শাসন জারি ততদিনে করতে কি হবে আমিও জানেন না, আপনিও জানেন না, কিন্তু আমি এটুকু বলতে পারি যে ওনার বলার অধিকার আছে, কিন্তু ওনার কথা বললে বলছেন, কিন্তু যেদিন যা যা বলেছেন তারপরে এই ঘটনা ঘটেছে। 2014 নির্বাচনের আগেও বলেছিলেন যে কাকে কোমরে দড়ি দিয়ে পড়াবেন, এখন তারপরে তো তৃণমূলের নেতারা বলছে ওই কথাটা বলার কি দরকার ছিল, আমাদের পেছনে ভাবে সিবিআই ঘুরে বেড়াচ্ছে। কাজেই উনি বলতে পারেন ওনার গণতান্ত্রিক অধিকার আছে, উনি বলবেন রাজনৈতিকভাবে আমরা এর বিরোধিতা করব, কিন্তু তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় রাজনীতিতে বড় রোল প্লে করুক, খুব ভালো কথা, কিন্তু কার সঙ্গে করবে? কংগ্রেস, সিপিএম, তৃণমূলের জোট। এই প্রশ্নে আমি আসবো, তার আগে সিবিআই এবং ইডি এই প্রসঙ্গ আজকে বারবার একাধিকবার এসেছে মুখ্যমন্ত্রীর বক্তৃতায়। দেখুন, আপনারা কল্পনা করতে পারবেন, আমি তো সব তো আপনাদের বলি না, কখনো কখনো আমাকেও থ্রেট করা হয়, এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, যেন জমিদার বাবুরা এসে গেছে, জীবনে কাউকে ভয় পায়নি, চোখ রাঙানি ভয় পায়নি, বন্দুক ভয় পায়নি, আজকে ভয় পেতে হবে ওনাদের। কেন? নাহলে সিবিআইকে দিয়ে একটা নোটিশ দিয়ে দেবে। বাবা, বুধবার নজরুল মঞ্চে কোর কমিটির বর্ধিত সভায় চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূল নেত্রী। কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে বিজেপি, বরাবরই এই অভিযোগ করে আসছে তৃণমূল, ব্যতিক্রম হয়নি এদিনও। যারা খুন করে, অত্যাচার করে, সন্ত্রাস করে, জ্বালিয়ে দিয়ে আমাদের দমাতে পারেনি, কেন্দ্রীয় সরকার ক্ষমতায় এসেছে বলে গায়ের জোরে আর টাকার জোরে আর এজেন্সির জোরে তৃণমূল কংগ্রেসটাকে ভেঙে দেবে। এত ফালতু পার্টি তৃণমূল কংগ্রেস নয়। দুদিন আগেই সিবিআই এর বিশেষ অধিকর্তা পদে আনা হয়েছে রাকেশ অস্থানাকে। বিরোধীদের অভিযোগ, গুজরাট ক্যাডারের এই আইপিএস নরেন্দ্র মোদী, অমিত শাহর ঘনিষ্ঠ। অস্থানার নিয়োগ ঘিরে যখন দেশ জুড়ে বিতর্ক চলছে, তখন সিবিআই এর নিরপেক্ষতা নিয়ে সরাসরি মোদী সরকারকে নিশানা করেছেন মমতা। বিজেপিকে আক্রমণ করতে গিয়ে সৃঞ্জয় বসু ও মিঠুন চক্রবর্তীর সাংসদ পদ ছাড়ার প্রসঙ্গও টেনে এনেছেন তৃণমূল নেত্রী। মণিহার নিয়ে গলায় পড়ে বসে আছে, এরা জানে না যেদিন ক্ষমতায় থাকবে না, এটা মণিহার নয়, সেদিন বিষময় হার হিসেবে ওদের গলায় ঢুকে। কাউকে ভয় দেখিয়ে কিনছে, কাউকে এজেন্সি দিয়ে কিনছে। মিঠুনদার মতো লোক তো এমপি সিট ছেড়ে দিল কেন আমি জানি না, বুঝি না। টুম্পায়ের মতো লোক এমপি থেকে চলে যেতে বাধ্য হলো কেন আমি জানি না। তৃণমূলের আক্রমণের জবাব দিতে গিয়ে বিজেপি অবশ্য সেই দুর্নীতি ইস্যুকেই হাতিয়ার করছে। ওনারা দুর্নীতি করবেন আর সিবিআই পিছনে ছুটবে না, হাত গুটিয়ে চুপচাপ বসে থাকবে, এটা তো সম্ভব নয়। প্রথমে তো বলেছিল টাকা খাওয়ার যে দৃশ্য দেখা যাচ্ছে ওটা মিথ্যা, জাল সিডি করেছে, এখন আর কেউ জাল বলছে না। सीबीआई तो छोड़ सकती है पर भगवान कभी नहीं छोड़ेगा, एक बात ध्यान रखना मुमताज। তবে এই বিজেপির রাজ্য সভাপতি কিন্তু মঙ্গলবার কার্যত শংসাপত্র দিয়েছিলেন মমতাকে। যারা অ্যারেস্ট করেছে তারা সবাই জানে যে তাদের চরিত্র কীরকম, তারা কীরকম কাজ করেছে, তাদের পলিটিক্যাল কেরিয়ার কী। সেই জন্য এরকম হতো হ্যাঁ মমতা ব্যানার্জিকে ধরে ঢুকিয়ে দিয়েছে বা বিমান বোসকে ঢুকিয়ে দিয়েছে, লোক তাকে ক্লিন হ্যান্ড জানে, তাহলে প্রশ্ন হতো এরা অন্যায় করছে। মঙ্গলবারই তৃণমূলের সুরে সুর মিলিয়ে মোদী সরকারকে নিশানা করেন সীতারাম ইয়েচুরি। বিরোধীদের জব্দ করতে মোদী সরকার সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কাজে লাগাচ্ছে বলে মঙ্গলবার অভিযোগ তোলেন সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। অবিজেপি রাজ্যগুলির উদ্দেশ্যে ডাক দেন একজোট হওয়ার। 24 ঘন্টার মধ্যে সেই রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্বকে সামনে রেখেই ফের বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এই বক্তব্য নিয়ে ডক্টর শশী পাঞ্জার কাছে যাব। মিঠুন চক্রবর্তী জানিয়েছিলেন যে স্বাস্থ্যের কারণে তিনি ইস্তফা দিচ্ছেন, কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর কথা থেকে স্পষ্ট যে এর পেছনে অন্য কোনো কারণ ছিল। দেখুন, এটা স্পষ্ট তিনি বলে দিয়েছেন। যখন তিনি বলেছেন অবশ্যই এটা পরিষ্কার, যেটা বারংবার তিনি বলছেন যে প্রতিবাদ যদি করো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, বিজেপির বিরুদ্ধে যদি বলো, তাহলে এই সমস্ত এজেন্সিসগুলো লেলিয়ে দেওয়া হবে। একটা কথা জাস্ট এর সঙ্গে জুড়িয়ে দিই, সায়ন্তনবাবু জাস্ট এর আগে আপনি যে প্রশ্ন করলেন তার বক্তব্যে তিনি বলছেন উনি তো চাইতেই পারেন। তফাৎটা এখানে আমাদের দল আর ওদের দলে। উনি কিন্তু নিজের জন্য চাইছেন না, উনি যখন চাইছেন তখন মানুষের জন্য চাইছেন। আর তিনি যে সফলতার কথা বললেন, বিভিন্ন ইলেকশনের সফলতার কথা বললেন যে আমরা জিতলাম, আমরা জিতলাম, আমরা জিতলাম, উনি বললেন, কিন্তু তারাও ভুলে যাচ্ছেন যে তারাও ভাগ মমতা, ভাগ ভাগ অনেক কিছু বললেন, তেমন যেমন স্লোগান দিলেন, তারপর পর কিন্তু পশ্চিমবাংলায় কিন্তু বিভিন্ন নির্বাচন, উপনির্বাচন সহ তৃণমূল কংগ্রেস জিতেছে। তাদেরকে দেখে নিতে হবে যে গুজরাটে কি হয়। এই যে এত ঔদ্ধত্য তিনি দেখাচ্ছেন, তারা দেখাচ্ছেন,
আপনি দেখলেন তো তাদের দলীয় আমি নেতৃত্বের শুধু কি এখানে বক্তব্য। আপনার কাছে আরেকটা সুতরাং, প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে এটা ঠিক, হ্যাঁ, এটা সেতু বন্ধনের কথা উঠছে, কিন্তু গোটা ভারতবর্ষে আঞ্চলিক দলগুলোর মধ্যে কোনো সন্দেহ নেই যে একেবারে সামনের সারিতে উজ্জ্বলভাবে তৃণমূল কংগ্রেস উঠে এসছে, কিন্তু সেতু বন্ধনটা হবে কার সঙ্গে? বিজু জনতা দল কোন দিকে যাবে কেউ জানে না। আপনি নীতিশ কুমার দেখুন এনডিএতে ঢুকে গেছে, এআইডিএমকে বিজেপির দিকে ঢলে পড়েছে, মুলায়েম, মায়াবতী, লালু টিম করছে। সেতু বন্ধন হওয়ার জন্য তো আরো শক্তিশালী দেখুন, বিরোধীর কাউকে তো প্রয়োজন। নেতৃত্ব দিতে হবে, সে সাহসটা নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকেই কিন্তু সেই পথে চলে আসবেন, এটা আমাদের ধারণা। কারণ বেসটা কি? বেসটা কিন্তু হচ্ছে মানুষের জন্য লড়াই। বেসটা হচ্ছে কি, এই যে 8ই নভেম্বর 18টি দল যে কালা দিবস বলে ডেকেছে, তো 18টি দল তো দেখেছে, 18টি দল তো রয়েছে, এই 18টি দলকে নিয়ে আবার আগামী দিনেও সেটা ভাবনা চিন্তা করা যায়। এই যে কালো দিবস ডাকা হয়েছে, আপনি দেখেছেন কিসের বিরুদ্ধে, অথচ দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিও 8ই নভেম্বরটাকে ডিক্লেয়ার করেছে অ্যান্টি ব্ল্যাক মানি ডে। সত্যি একটা প্রশ্ন আসে মাথায়, তারা সেলিব্রেট করছেন এটা অ্যান্টি ব্ল্যাক মানি ডে, আর দে সেলিব্রেটিং দ্য ডেথস অফ 138 পিপল, 138 জন মানুষ যে মারা গেলেন লাইনে দাঁড়িয়ে নিজের পয়সাটা নিজে তোলার জন্যে, এই মৃত্যুকেও তারা সেলিব্রেট করছেন। 18টি পার্টি প্রতিবাদ করছে, আমরা ওই 8 নভেম্বর প্রতিবাদ করছি। এইভাবে আমার এখানে সুশীদি যেটা বলছেন, দুটো কথা বলার, একটা হচ্ছে এরকম কোনো তথ্য নেই, ভারত সরকার বা কোনো রাজ্য সরকার জানায়নি যে 138 জন মানুষ মারা গেছেন লাইনে। দ্বিতীয় একটা কথা সুশীদি বললেন, যখন উনি বলছেন ভারত সরকার তো অ্যাকনলেজ করেনি, কিন্তু আপনি যদি গোটা সবকটি ফিগার ধরেন তাতে 100% নোট বিতর্কের সময় বহুবার আলোচনা হয়েছে 138 জন মানুষ মারা গেছেন, এটা মিথ্যা কথা। আমি এত সচেতন ভাবে শব্দটা ব্যবহার করছি, এটা মিথ্যা কথা। আচ্ছা, একজন মারা গেলেও তো সেটা অবশ্যই দুঃখের, একজন মারা গেছেন, দুজন মারা গেছেন, কিন্তু যে সংখ্যাটা বিশাল করে দেখানো হয়েছে সেই সময়, যদি হতো তাহলে ভারতীয় জনতা পার্টি তার পরের নির্বাচনগুলো জিততো না। মানুষের লাশের ওপর রাজনীতি করে কোনো ভোটে জেতা যায় না। কিন্তু যেটা বাস্তব কথা, যেটা ডাক্তার জয় দিয়ে কি সরকারের সিদ্ধান্ত জাস্টিফাই করা যায়? তাহলে তো 16 তৃণমূলের জয় দিয়ে অনেকগুলো সিদ্ধান্ত তারা জাস্টিফাই করে। আমরা কোনটাই করছি না। আমি শুধু শশীদি যেটা বললেন, একটা বিষয় আমি বলতে চাই, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে একে লাগানো হচ্ছে তাকে লাগানো হচ্ছে, এখন তো ডাক্তার শশী পাজা ঠিক করছে না ডেঙ্গি কি কার হয়েছে, মুখ্যমন্ত্রী ঠিক করছেন ডেঙ্গি কার হয়েছে। আজকে তিনি বিদেশ যাত্রায় যাচ্ছেন অদ্ভুত ভাবে, যার পাসপোর্ট আপনি সিজ করে দিলেন, তাকে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট পক্ষ থেকে তার একজন প্রতিনিধি হিসেবে ইউনাইটেড নেশনস যদি প্রতিশোধ পড়ানো তো করতে না, আপনারা ফলস করে কোর্ট বলেছে যে সরকার সিদ্ধান্ত নেবে, আপনি কোর্ট বলবে যে সিবিআই উনি উনি কোর্টই কিন্তু অর্ডারটা দিয়েছে, কোর্ট বলেছে সিবিআই না, কোর্টে যাবেন না, কোর্টে বারবার যেহেতু আমাদের আলোচনায় এই এজেন্সি এবং ডেকে পাঠানোর প্রসঙ্গ আসছে, একাধিকবার আজকের বক্তৃতায় এসছে সে প্রসঙ্গ। চোর বলছে সবাইকে, এত বড় সাহস! ট্যাগফুলি সারদা নারদা করা হয়েছে তৃণমূলকে হিউমিলেট করার জন্য। সামনে পঞ্চায়েত ভোট, সারদা নারদ কাণ্ডকে হাতিয়ার করে আক্রমণে নেমে পড়েছে বিজেপি। দিল্লি থেকে অমিত শাহ পর্যন্ত রাজ্যে এসে এই ইস্যুতে সুর চড়িয়েছেন। এই প্রেক্ষিতে বুধবার তৃণমূলের কোর কমিটির বর্ধিত সভা থেকে চড়া সুরে পাল্টা আক্রমণের পথে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারদা নারদার বরদাদাওরা, এগুলো কিছুই নেই, ফালতু। সারদা এবং নারদ কাণ্ডে তৃণমূলের একের পর এক নেতা, মন্ত্রী, সাংসদকে ডেকে পাঠাচ্ছে সিবিআই এবং ইডি। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বাড়িতেও পৌঁছে গিয়েছিলেন সিবিআই অফিসাররা। এদিন নজরুল মঞ্চ থেকে তা নিয়েও সরব হয়েছেন তৃণমূল নেত্রী। ওরা একটা করে নোটিশ পাঠিয়ে কখনো পুলিশকে ডেকে পাঠাচ্ছে, কখনো এমএলএ কে ডেকে পাঠাচ্ছে, কখনো এমপি কে ডেকে পাঠাচ্ছে, কখনো মিনিস্টারকে ডেকে পাঠাচ্ছে। তোমাদের ডেকে পাঠাবে কারা? পাল্টা বিজেপির কটাক্ষ, ভয় পেয়েই আক্রমণের রাস্তায় হাঁটছে তৃণমূল। দুর্নীতির বিরুদ্ধে মোদিজির অভিযানেই মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গ ভীত, আর তাতে তৃণমূলের ভিত নড়তে শুরু করেছে। আর এই ভয়ের জন্যই তৃণমূল কংগ্রেস এলোপাথারিভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে করছে। क्यों गरीबों के चिटफंड का पैसा खाया आपने? सीबीआई तो छोड़ सकती है पर भगवान कभी नहीं छोड़ेगा, एक बार ध्यान रखना मुमताज। সারদা কেলেঙ্কারি সামনে আসার পর রাজ্যে একাধিক নির্বাচন হয়েছে, এবার সামনে পঞ্চায়েত নির্বাচন। ফের সারদা কাণ্ড ঘিরে সেই পুরনো তরজা। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষ, এবিপি আনন্দ।
তন্ময় ভট্টাচার্যের কাছে আসবো। তন্ময়দা, ভোট এলেই রাম শ্যাম ঘনশ্যাম এক হয়ে যায়, আবার বিরোধীদের কার্যত একটা ব্র্যাকেটে নিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাম বাম কাছাকাছি এর আগে বলেছেন। পার্থ চট্টোপাধ্যায় যে বলছেন, কার্যত উদ্বেগ প্রকাশ করেছেন যে সিপিএম নিজেদের ভোট ব্যাংক ধরে রাখতে পারছে না কেন, কি করছে বাম, প্রশ্ন তুলেছেন যে কেন তাদের ভোট বিজেপির দিকে যাচ্ছে। এর আগে বিমান বসু কিংবা নিরঞ্জন সিংও একই প্রশ্ন তুলেছে, বামেরা কেন তাদের ভোট ব্যাংকের একটা বড় অংশ বিজেপির দিকে চলে যাচ্ছে। না, একটা ভোট যদি নিরুপদ্রবে নিশ্চিন্তে শান্তিতে গণতান্ত্রিক পদ্ধতিতে যতক্ষণ না হচ্ছে এ রাজ্যে, ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যালি এই যে আশঙ্কাটা, এই আশঙ্কাটার সমীক্ষা করাটা অসম্ভব। দুর্গাপুরে বা হলদিয়ায় ওখানে তো কোনো ভোট হয়নি। এখন আমি যদি 100টা ভোট দিই, তার 70টা যদি তৃণমূলকে দিই, আর 25টা যদি বিজেপিকে দিই, আর 5টা যদি সিপিএমকে দিই, তাহলে সিপিএম থার্ডই হবে, বিজেপি সেকেন্ডই হবে। প্রশ্নটা এইটা যে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে অনেকগুলো কথা বলছেন, তো 25টা বিজেপি পাচ্ছে। হ্যাঁ পাচ্ছে, তো আমি তো দিচ্ছি 100টা ভোট, তো আমি দিচ্ছি তাই পাচ্ছে। এটা ঠিকই, মাননীয় মুখ্যমন্ত্রী আজকে অনেকগুলো কথা বলেছেন, যার অনেকগুলোর সঙ্গে রাজনৈতিক দিক থেকে দ্বিমত হওয়ার আমাদের কোনো কারণ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার ঠাকুমা ছোটবেলায় বলতেন, আপনি আচরি ধর্ম পরের শিখাও। এখন এই যে ভয় দেখিয়ে লোভ দেখিয়ে কাউকে কেনা হচ্ছে। আচ্ছা, শঙ্কর সিংকে কি দেখিয়ে কিনলেন? পিএ কমিটির চেয়ারম্যান করবেন বলে তো। আচ্ছা, মানস ভূঁইয়াকে কি দেখিয়ে কিনেছিলেন? রাজ্যসভায় এমপি করবেন বলেন তো। এখন সমস্যা হচ্ছে, মাঝখানে কথা বলবেন না প্লিজ। সমর্থনটা আমি নিজেকে করতে জানি, আমি করতে জানি। আরে হোয়াই ডিস্টার্বিং? এখন ধরুন যে এই যে সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে, হ্যাঁ ঠিকই তো, সিবিআইয়ের অপব্যবহার হচ্ছে। আচ্ছা, আজকে অন ডেট টুডে যখন এই মিটিং হচ্ছে, সেই সময় মুকুল রায়ের ছায়াসঙ্গী সুজিত শ্যাম, তার বাড়িতে সিআইডি রেড হলো কেন আজকে অন ডেট? আচ্ছা, এই যে একটু আগে সৌজন্যের কথা হলো, সেই সৌজন্যের মাঝখানে যে শশীদি বলছিলেন, আচ্ছা এই যে বিমান বসু মিছিল করলে অশান্তির দায় বিমান বসুকেই নিতে হবে, অনুব্রত মণ্ডল কোট আনকোট সৌজন্য। এখন প্রশ্ন হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর আজকের বক্তব্যের মধ্যে কোর কমিটি, তো এখন কোর শব্দটা ইংরেজিতে সিওআরই। এখন যে কোনো রাজনৈতিক নেতার প্রথম দরকার কনফিডেন্স। নিশ্চয়ই 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রীর ছিল শিক্ষণীয়, এক্সটেন্ডেড কোর, শিক্ষণীয়, এটা এক্সটেন্ডেড, ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা, ও মানে অর্গানাইজেশন। এখন সমস্যা হচ্ছে এই যে খুশি দল থেকে চলে যান, আমি নতুন নেতা বানিয়ে নেব, মানে আমার কাছে খবর আছে অনেকে দল থেকে চলে যাচ্ছেন বা চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। না হলে এই স্লোগানটা আপনি কেন আরে বক্তব্য রাখছেন যে প্রশ্নটাতে মহা মুশকিল তো, এত বাধা দিলে খুব সমস্যা, এত বাধা দিলে খুব সমস্যা। উনি বলছেন তৃণমূলের সাংগঠনিক ব্যাপারে আপনারা নাম গলাচ্ছেন। ঠিকই তো, না আমায় নাক গলাতে হচ্ছে তো, আমায় নাক গলাতে হচ্ছে এই কারণে যে মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে একটা সর্বাত্মক লড়াইয়ের ডাক দিয়েছেন। আমিও মনে করি বিজেপির বিরুদ্ধে একটা সর্বাত্মক লড়াই হওয়া উচিত। এই সর্বাত্মক লড়াইয়ে আমার কোনো দ্বিধা নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সর্বাত্মক লড়াইটা বিজেপির বিরুদ্ধে লড়বার ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর ভূমিকা কি? মাননীয় মুখ্যমন্ত্রী এ রাজ্যকে বিজেপি চিনিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী আরএসএস এর মিটিংয়ে গিয়ে তিনি হচ্ছে দুর্গা নামে অভিহিতা হয়ে এসেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তার একটি সাক্ষাৎকারে 12 মিনিটে 8 বার বিজেপি ইজ মাই ন্যাচারাল অ্যালি বলেছেন। সাক্ষাৎকারের ভিডিও রেকর্ড এখানে আছে, আমি এক্ষুনি দেখিয়ে দিতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এখন সিওআরই আরে দাঁড়ান না, সিওআরইর আরে পরে হচ্ছে রাইট আলরি, এটা পুরো আরে মহা মুশকিল। আপনি আমায় যদি বলতে না দেন আমি আপনাকে বলতে দেব না, আমি আপনাকে বলতে দেব না, আমি আপনাকে বলতে দেব না, কোনো কথা বলতে দেব না। কেন আপনার কথা আপনি যখন বলছিলেন আমি শুনেছি তো। উনি বলছেন যে বিজেপিকে আমরা সাহায্য করে এই জায়গায় নিয়ে দাদা আপনি এইটাই করছেন তো, আপনি আমায় বাধা দিচ্ছেন, আপনাদের নিজের আপনি আমায় বাধা দিচ্ছেন, আপনি আমায় বাধা দিচ্ছেন, বুঝলাম। আর আপনি গেছেন আপনার সময়, আপনি আগেও বলেছেন আমি কোনো কথা বলিনি, আমি আপনার সময় কোনো কথা বলিনি, ভারতীয় জনতা আমি আপনার সময় কোনো কথা বলিনি, কি কত না দিয়েছে তন্ময় বাবুরা, কোনো কথা তন্ময় বাবু সিনিয়র লিডার, তুই সিনিয়র লিডার বিজেপি কে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ শিখিয়েছে, এটাই সত্যটা কোথা থেকে বলিনি, এই কথা থেকে পেলেন।
আপনি আমি আপনাদের সময় আপনার সময় কোনো কথা বলিনি, আপনি কেন আমার সময় বলছেন? আপনি আমার সময় কেন বলছেন? আমার বিশ্লেষণটা আমায় করতে দিন। আমার বিশ্লেষণটা আমায় করতে দিন। আমার বিশ্লেষণ আমায় করতে দিন। আমার বিশ্লেষণটা আমায় করতে দিন। আমি বলতে দেবো না আপনাদের। আমি বলতে দেবো না আপনাদের। আমি আপনাদের বলতে দেবো না। দেবো না বলতে, আমায় বলতে দেবো না। আমায় বলতে বাধা দিলে আমি বলতে দেবো না। আপনি আপনার সময় বলেছেন, থামুক তাহলে বলছি। এখন আরে আমার তো কিছু করার নেই। আরে হচ্ছে রাইভ্যালরি। এখন দেখুন এই রাইভ্যালরিটা কিন্তু পুরো মাত্রায় বিদ্যমান থাকলো দলের অভ্যন্তরে। যারা যারা দল ছেড়ে চলে যেতে যান চলে যান, আমি নতুন নেতা তৈরি করে নেব। আবার একই সঙ্গে হচ্ছে এম্পাওয়ারমেন্ট। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কাঠবিড়ালি, কিন্তু শশীদি কি বললেন, কাউকে তো নেতৃত্ব দিতেই হবে, উনি নেতৃত্ব দিচ্ছেন। তার মানে এই যে বিজেপি হটবে এবং একটা নতুন কিছু হবে, আমার আরো বেশি ক্ষমতা চাই, এই যে ক্ষমতায়ন, আমার আরো বেশি ক্ষমতা চাই, এই চারটে হচ্ছে একসঙ্গে এই গোটা বক্তৃতাটার নির্যাস। কিন্তু যতক্ষণ পর্যন্ত নিজে ধর্ম না আচরাচ্ছ, ওপরে কিছু শিখবে না। উনি কি বললেন বলুন তো? আমার শুধু এইটুকু বলা যে আপনি বিশ্লেষণ করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে বানাতেও যদি পারে তাহলে তাকে ভাঙতেও পারে, তাহলে তাই ধরে নিচ্ছে সায়ন্তন বাবু? আপনি বরং এইটা বিশ্লেষণ করুন। উনি তো বিজেপিকে বানাননি, ঐতিহাসিক হিস্টোরিক্যাল ব্লান্ডার হয়ে যাচ্ছে, ঐতিহাসিক ভুল হয়ে যাচ্ছে। বিশ্লেষণ করুন যে বামপন্থীরা এরকম পিছিয়ে গেল কেন, সেইটা আপনি বিশ্লেষণ করুন। আপনি এটা করছেন কেন যে ভারতীয় জনতা পার্টিকে মমতা বন্দ্যোপাধ্যায় কারণটা বলছি ওই যে দুর্গাপুর হলদিয়াতে রিগিংটা খুব সত্যি কথা তন্ময়দা বলছেন। আগে ওরা সিপিএম এর হয়ে করতো, এখন তৃণমূলের হয়ে করছে, তার জন্য সিপিএম ভোট পাচ্ছে না। বামপন্থীরা মুছে গেল কারণ ওই লোকগুলো সব